নমস্কার, পডকাস্ট উইথ পায়েলে আপনাদের স্বাগত। আর আজ আমরা আলোচনা করব আমাদের রাজ্যের একটি গুরুতর সমস্যা, ধর্মান্তকরণ নিয়ে। সেই সঙ্গে বাংলার আরো বেশ কিছু বিষয় নিয়েও আজ আমরা আলোচনা করব। আর এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি সংঘ নেতা অমিয় কুমার সরকারকে। অমিয় বাবু, বেঙ্গল ফ্যাক্টসে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার, জয় শ্রী। সময় নষ্ট না করে চলে যাব আজকের প্রসঙ্গে, ধর্মান্তকরণ। বর্তমান ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে আদিবাসী, খ্রিস্টান এবং হিন্দুদের ধর্মান্তকরণ করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা জেনে নেব অমিয় বাবুর কাছ থেকে। অমিয় বাবু, বিষয় হচ্ছে যে বাংলায় একটা খুব প্রবাদ বাক্য এখন চালু আছে, প্রায় লোকের মুখে এটা শোনা যায় যে নেতা তো বাঙাল মে অলি গলি মে মিলতা है, वोटर बांग्लादेश से आता है, नारा पाकिस्तान को लगता है, 12 बच्चा को सब्सिडी मिलता है, 2 बच्चा वाला टैक्स भरता है। तो এই যে ট্র্যাডিশন, হঠাৎ এই আওয়াজ, এই ঘোষটা যে উঠেছে তা না। বর্তমানে বাংলার মানুষের অভিজ্ঞতা এবং তাদের যে পর্যালোচনা, তাই থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজ গ্রাম বাংলায় মানুষের মুখে মুখে ঘটছে। স্বাধীনতার পর থেকেই এই ব্যাপারে পরিকল্পনা রচনা করা হয়েছে যাতে হিন্দুদের দাবিয়ে রাখা যায়, হিন্দুদের দাবিয়ে রেখে এক শ্রেণীর মানুষ যাদেরকে সংখ্যালঘু বলে তকমা দেওয়া হয়েছে, আদৌ তারা সংখ্যালঘু নয়। নিয়ম অনুযায়ী সংখ্যালঘু যে হিসাব হওয়া উচিত আর সেই পর্যায়ে তারা পড়ে না, কিন্তু তাদের ভোটের লোভে তাদেরকে সংখ্যালঘু নাম দিয়ে আর সমস্ত রকম সুযোগ সুবিধা এবং তাদের যে কোনো রকম বায়নাকে মেনে নেওয়ার জন্য নেতাদের প্রয়াসের প্রতিযোগিতা চলছে। তো যার ফলে আজকের এই সমস্যা যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে ভারতের নিরাপত্তা, ভারতের স্বাধীনতা, বিশেষ করে হিন্দু সমাজের অস্তিত্বের প্রশ্ন এসে দাঁড়িয়েছে। কলকাতার যে হাইওয়ে আছে, সেই হাইওয়ের পাশে একটা কলোনি আছে যার নাম গুলশান কলোনি। তো এটা কেউ জানতো না, এখন এটা খুব প্রচলিত হয়ে গেছে গুলশান কলোনি। এই গুলশান কলোনি নিয়ে আমরা একটু চর্চা করছিলাম, আলোচনা করছিলাম, একটু পর্যালোচনা করছিলাম। তাতে দেখা যাচ্ছে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী এখানে মোট 1,95,000 কিছু মানুষ বাস করে। তো এবার ভোটার সেখানে কটা, ভোটার লিস্ট দেখতে গিয়ে দেখা যাচ্ছে কেবলমাত্র 3,511 জন ভোটার। তাহলে বাকি লোকগুলোকে কোথা থেকে এলো, কিভাবে এলো? তো এটা কিছু কিছু নিউজ চ্যানেলে এটা প্রকাশও করেছে। তো শুধু নিউজ চ্যানেল নয়, ওইখানকার কলকাতার যে 108 নম্বর ওয়ার্ড আছে তার কাউন্সিলর মিস্টার সুশান্ত ঘোষ এই তথ্য সম্পূর্ণভাবে স্বীকার করেছেন, যেটা নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছে। এবং কলকাতা পুরসভার রেকর্ড অনুযায়ী ওখানে 679টা বাড়ি আছে, বড় বাড়ি আছে, যার মধ্যে 90% বাড়ি হচ্ছে বেআইনি। ওখানকার স্থানীয় এমএলএ এটা স্বীকার করে নিয়েছে। এই এলাকার মোট জমির পরিমাণ ছিল পূর্বে 152 বিঘা এরিয়া ছিল, কিন্তু এখন হিসাব অনুযায়ী, কলকাতা পুরসভার হিসাব অনুযায়ী সেখানে 15 থেকে 18 বিঘা জমি বেঁচে আছে। বাকি জমি সব বাড়ি তৈরি হয়ে গেছে। জলাভূমি ছিল 18টা, বড় বড় জলাভূমি ছিল, বর্তমানে সেখানে 2টি জলাভূমি আছে। সেখানকার বিধায়ক বলছেন যে এগুলো সব ক্যানিং থেকে এসছে, রাতের বেলায় চলে আসে। তো আমরা প্রশ্ন করেছিলাম জাভেদ খাঁকে যে এখানকার যে সরকার আছে, সরকার কি কেবল দিনের বেলার জন্য, রাতের বেলার জন্য কি অন্য সরকার চলে? তো অ্যাকচুয়ালি অন্য সরকার চলে। কলকাতার বুকে, বাংলার বুকে যাদেরকে ভোট দিয়ে পাঠানো হয়েছে তারা যেমন একটা সরকার চালায়, পাশাপাশি প্যারালাল একটা সরকার চলে, যে সরকারটা তাদের মদতে চলে। আচ্ছা।
এবং এমএলএ স্বীকার করছে আমাদের কিছু করার নেই, পুলিশ স্বীকার করছে আমাদের কিছু করার নেই, তাহলে কার করা আছে? তো এই যে অনুপ্রবেশ, ব্যাপক অনুপ্রবেশ, 1 কোটি অনুপ্রবেশ ঢুকে গেছে। তৃণমূল কংগ্রেসের নেতা, পঞ্চায়েতের নেতা, আজ সে, এটা খবরেও ব্রডকাস্ট হয়েছিল, সে রোহিঙ্গাকে নিয়ে তার এলাকায় ক্যাম্প করে তাদেরকে বসিয়েছিল, কয়েক লক্ষ রোহিঙ্গাকে। তারপরে 3 মাস 4 মাস পরে তারা উধাও হয়ে গেল। কোথায় গেল? তারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। তো এই যে বললাম না, নেতা অলিগলিমে এখানে দেখা যাচ্ছে, আর সেই নেতাদের কাজ হচ্ছে একমাত্র রাষ্ট্রবিরোধিতা করা এবং বাংলাকে সম্পূর্ণভাবে ইসলামিক বাংলাতে পরিণত করা। আর তার দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে। এদের যে ধারাবাহিক কাজ, খালি মুসলিম তোষণ করা, আজকে অলিতে গলিতে যেখানে সেখানে অস্ত্রের কারখানা খুঁজে পাওয়া যাচ্ছে, বর্ডারে বাংকার পাওয়া যাচ্ছে। গত 10 দিন আগেই বাংকার, 4টে বাংকার বিএসএফ উদ্ধার করেছে। সেই বাংকারের ভিতরে শস্ত্র এবং বাংকার কন্টিনিউ কাটার চেষ্টা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সংযোগ করার জন্য। তো এত মারাত্মক বিষয়, আর সেটা রাজ্য সরকার জানে না, এটা তো হতে পারে না। সরকারি মদতে রাষ্ট্রদ্রোহিতার একটা পরিকল্পনা বাংলায় চলছে, যেটা ভারতবর্ষের পক্ষে যথেষ্ট আতঙ্কের বিষয় হয়ে গেছে। কলকাতার লোক আজকে আতঙ্কে আছে, কখন কি হবে, কখন বাংলাদেশের মতন অবস্থা হবে, কখন কাশ্মীরের মতন তাদের ঘর ছেড়ে পালাতে হবে, এটা তাদের মনের মধ্যে এখন চিন্তা হয়ে গেছে। বাড়ির মেয়েরা বাইরে বেরিয়ে নিশ্চিন্ত নয় সে আদৌ বাড়িতে ফিরবে কিনা। আজকে সরস্বতী পুজো বন্ধ হচ্ছে, আজকে না, সময় থেকেই শুরু হয়েছে এবং সেটা কন্টিনিউ চলছে। গত 2 বছর আগে হাওড়া জেলাতে বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে সরস্বতী পুজো করতে গেছিল এবং সেখানে সেই বাচ্চা মেয়েদের উপরে লাঠিচার্জ বাংলার পুলিশ করেছে, তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, তাদের নামে পুলিশই কেস দিয়েছিল। যাদের বয়সই এখন 18 বছর হয়নি, বাচ্চা মেয়ে, তাদেরকে সরস্বতী পুজোর অপরাধে বাংলার পুলিশে কাজ করেছে। এবারও সরস্বতী পুজো বন্ধ হয়েছে, নদিয়াতে সরস্বতী পুজো বন্ধ হয়েছে। তো আপনার খোদ কলকাতাতে সরস্বতী পুজো বন্ধ হয়েছে। হরিণঘাটা নদিয়ায় আশফলডাঙ্গা যে প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানে সরস্বতী পুজো করতে গেছে, সেখানে তৃণমূলের নেতা এসে সেখানে হুমকি দিয়ে তাদেরকে, মানে সেখানকার মাস্টারমশাইকে বলছে তোমাকে 24 ঘন্টার মধ্যে তোমাকে এখান থেকে সরিয়ে দেবো। আরে এখান থেকে সরিয়ে দেবো মানে কি? সেটাই আমাদের প্রশ্ন। এখান থেকে সরিয়ে দেবো কথাটার অর্থ কি? যে তাকে কি ট্রান্সফার করবে, তাকে ইহজগৎ থেকে পরলোকে পাঠিয়ে দেবে? আর রিভলভার নিয়ে তাকে এরকম হুমকি দিচ্ছে, আর বাংলার পুলিশ দেখছে। টিভি চ্যানেলগুলোতে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার হচ্ছে। কলকাতার বুকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে কলেজে পড়েছেন, সেই যোগেশ চন্দ্র কলেজ, যেটা আনোয়ার শাহ রোডের মধ্যে উপস্থিত, সেখানে হাবির আলী তৃণমূলের নেতা, সেই হাবির আলী গিয়ে বলছে এটা আনোয়ার শাহ রোড, এটা মুসলিম এরিয়া, এখানে সরস্বতী পুজো করা যাবে। আজকে কোথায় দাঁড়িয়েছি আমরা? তাহলে আনোয়ার শাহ রোড হাবির আলীর জায়গা হয়ে গেছে। তার মানে ইউনিসের যে প্রতিনিধি আর বাংলাতে বসে আছে, সে বলছে এটা মুসলিম এরিয়া, এখানে সরস্বতী পুজো হবে না। আর সেখানে সরকার চুপ করে বসে আছে। স্কুলের ছাত্রছাত্রীদের হাইকোর্টে যেতে হচ্ছে, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে, হাইকোর্ট থেকে মা সরস্বতীর বডিগার্ড নিয়োগ করার অর্ডার বার করে সেখানে সরস্বতী পুজো হচ্ছে। তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ থেকে কোনো মহাপ্রভু বলেছিলেন যে কলকাতা দখল করে নেব, বাংলা দখল করে নেব, উড়িষ্যা দখল করে নেব। তো এখন তো মনে হচ্ছে সত্যি দখল হয়েই গেছে, সে সত্যি কথা বলেছে। তো এই স্থিতিতে বাংলা এখন অবস্থা আছে, অগ্নিগর্ভ অবস্থা আছে। তো এই অবস্থা আছে, কথায় কথায় আজ নারায়ণ পুজো করতে গেলে হাইকোর্টে যেতে হবে, আজ লক্ষ্মী পুজো ঘরে করতে গেলে হাইকোর্টে যেতে হবে।
আজ হিন্দু শাস্ত্র অনুযায়ী ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে হাইকোর্টে যেতে হবে, আজকে বাবার শ্রাদ্ধ করতে গেলে হাইকোর্টে যেতে হবে। তো তো প্যারালাল আইন চলছে এখানে আজকে। একদমই। এখন আমরা চাপ দেবো, সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ থেকে চাপ দেবো, তারপরে হাইকোর্টে যাব, হাইকোর্ট থেকে অর্ডার বার করব, তারপরে সরস্বতী পুজো হবে। একটা প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী তারা কি করে হাইকোর্টে যাবে? তাহলে ভারতবর্ষের আইন ব্যবস্থা ভারতবর্ষে সম্পূর্ণভাবে, অন্তত বাংলায় সম্পূর্ণভাবে পিলিয়। একটা অপরিপূর্ণ সরকার ব্যক্তিত্ব বাংলার বুকে বসে আছে। এখন বাংলার মানুষকে ভাবতে হবে যে এটা কতদিন সহ্য করবে, তা না হলে তাদেরকে কাশ্মীরের মতন পালাতে হবে, বাংলাদেশ থেকে যেমন বাড়িয়ে আর কোথাও জায়গা দেখতে হবে। তো এখন বাংলার এই অবস্থার মধ্যে বাংলার মানুষ বাস করছে, এটা খুব উদ্বেগ। আমরাও খুব উদ্বেগের মধ্যে আছি, কিন্তু বিশ্বাস আছে যে হিন্দু সমাজ বসে থাকবে না। এর যে রূপ, এর যে সূর্যের রূপ যেদিন প্রকাশ পাবে, সেদিন কোনো রাজনৈতিক নেতা আর এই জেহাদিদেরও বাঁচাতে পারবে না, আর কোনো জেহাদি রাজনৈতিক নেতাদেরও বাঁচাতে পারবে না। কেন, দেশ আমাদের, বাংলা আমাদের, আমরা তো রক্ষা করবই। তাতে যেভাবেই হোক আমরা আজকে প্রতিজ্ঞা গ্রহণই করে নিয়েছি। আমরা বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা অন্যান্য সংগঠন, ভারতবর্ষের সাধু সমাজ আজকে বাংলার ব্যাপারে চিন্তিত আছে। বাংলার সাধু সমাজও আজকে ইউনাইটেড হয়ে গেছে, আজ রাস্তায় নামছে। একদমই। আচ্ছা দাদা, এই যারা গরিব তাদেরকে টাকার প্রলোভন দেওয়া হচ্ছে, ধর্ম বদলালে বিশেষ প্যাকেজ, রবিবারের প্রার্থনা সভায় যোগ দিলে টাকা বরাদ্দ হচ্ছে, রাজ্যের গরিব মানুষের যা অবস্থা তার সুযোগ নিয়ে যে ধর্মান্তরকরণ করা হচ্ছে, এটা কি সামাল দেওয়া সম্ভব? একবার একটা গ্রামে একজন পাদ্রী গেছেন, আর সেটা আদিবাসী গ্রাম, গরিব গ্রাম, আদিবাসী গ্রাম। আর তাদেরকে নিয়ে তিনি মিটিং করছেন, আর তাদেরকে বলছেন যে এই দুটো জল ভর্তি গামলা রাখলাম, আর এই দুটো মূর্তি তোমাদের সামনে রাখলাম। যে মূর্তি ডুবে যাবে তার যদি পুজো করো তাহলে তুমিও ডুবে যাবে, আর যে মূর্তি ডুববে না তার যদি পুজো করো তাহলে তুমি কোনোদিনই ডুববে না, তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে। তো একটি মূর্তিকে ডুবালো, গামলার মধ্যে দিল, সে ডুবে গেল। সেটা ভগবান রামচন্দ্রের মূর্তি ছিল, আর সেটা লোহার তৈরি ছিল, লোহা দিয়ে তৈরি। এরপরে আর একটা মূর্তিকে ডুবালো, তো সেটা ভাসতে শুরু করলো। সেটা যিশুর মূর্তি ছিল, সেটা হালকা কাঠের দিয়ে তৈরি ছিল। এবার বললো যে তাহলে দেখো যে কার পুজো করবে। তো শুধু টাকা নয়, এই গরিব মানুষের অশিক্ষার সুযোগ নিয়ে, সরলতার সুযোগ নিয়ে তাদেরকে বিভিন্নভাবে ঠকানোর কাজ ধর্মান্তরণের মাধ্যমে হচ্ছে। আর সেই দিক দিয়ে এক আদিবাসী নেতা যাচ্ছিলেন, আদিবাসী শিকারী যাচ্ছিলেন, সে ঘটনা দেখছিল। সে এসে বলল যে দেখো দেখো, এইভাবে হয় না। ভারতবর্ষের পরীক্ষা, জল পরীক্ষা আমাদের এখানে নাই রীতি, আমাদের এখানে অগ্নি পরীক্ষা রীতি আছে। সীতা দেবীকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, চলো আগুন জ্বালো, এবার যে মূর্তি দেবে, যে জ্বলবে না তাকে পুজো করব, আর যে জ্বলে শেষ হয়ে যাবে তাকে আমরা বিদায় করে দেবো। তো যা হওয়ার তাই হলো। তো বিষয় এখানে আছে, প্রলোভন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরও প্রচেষ্টা চলছে যে ওই সমাজের মধ্যে হিন্দুত্বের নেতৃত্বকে স্থাপন করা, ওই শিকারীর মতন হিন্দুত্ব নেতৃত্বকে দিয়ে ওই সমাজকে পাহারা দেওয়া। আর টাকার লোভ তো এটা ঠিক, আমরা বাংলাদেশ থেকে যে পালিয়ে এসছি এখানে, তো টাকার লোভে আসিনি। আমরা তো বিষয় সম্পত্তি সব বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়ে এসছি। আমরা পালিয়ে এসছি আমাদের ধর্মকে বাঁচানোর জন্য, আমরা পালিয়ে এসছি আমাদের মা বোনের ইজ্জতকে বাঁচানোর জন্য। বাংলার মানুষের মধ্যে অন্তরে ধর্মই আছে, সংস্কৃতি আছে, আর রাষ্ট্র আছে। তো টাকার প্রলোভন দেখিয়ে রাজনৈতিক নেতারা যেমন 500 টাকা ভাতা দিয়ে তাদের ভোট কেনার পরিকল্পনা করছে,
খ্রিস্টান মিশনারিরা যেমন টাকা দিয়ে ধর্মান্তরিত করার প্রচেষ্টা করছে, মৌলবীরা যেমন টাকা দিয়ে বা অস্ত্র দেখিয়ে ধর্মান্তর করার চেষ্টা করছে, তো ইতিহাস বলছে সব কিছুই ব্যর্থ হবে। বাংলার মানুষ একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে ধর্ম, সংস্কৃতি আর রাষ্ট্র। এটা বিবেকানন্দর কথা। ভারতবর্ষের মাটির মানুষকে স্থায়ীভাবে এক জায়গায় আনা যায় একমাত্র ধর্মীয় ডাক দিয়ে। কোনো আর্থিক ডাকে মানুষ আসে ক্ষণস্থায়ী, কোনো রাজনৈতিক ডাকে মানুষ আসে ক্ষণস্থায়ী, কিন্তু যখন রাষ্ট্র, তার সংস্কৃতি এবং তার ধর্মের প্রশ্ন আসে, তখন সে যে ঐক্যবদ্ধ হয়, সে ঐক্যবদ্ধ স্থায়ী হয়। তো বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে, আজ রাস্তায় নামছে, রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। আজ একটাও কোনো ঘটনা নাই যে বাংলার মানুষ প্রতিবাদ করছে না। বাংলা মানুষ মরছে কিন্তু লড়াই করছে, বাংলা মানুষ জেল খাচ্ছে কিন্তু লড়াই করছে। বাংলা মানুষের উপর অত্যাচার কেবল জেহাদিদের না, কেবল খ্রিস্টান মিশনারিদের নয়, বাংলার মানুষের উপর আক্রমণ বাংলার যে সরকার আছে, রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দেশের যে প্রশাসন আছে, প্রত্যেকের আক্রমণ হচ্ছে। তো সমস্ত আক্রমণকে সামলে নিয়ে আর বাংলার মানুষ এখনো দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে এবং লড়াই বিজয় লাভ। হ্যাঁ, আচ্ছা দাদা, বাংলা একসময় হিন্দুদের যে নবজাগরণ হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে আর রাজনীতির নানা ঘাত প্রতিঘাতে সেখানে কি পলি জমেছে বলে মনে হচ্ছে? দেখুন, এটা একটা জিনিস আমাদের ভাবা দরকার যে ব্রিটিশ যে কাজটা শুরু করিয়েছিল, ব্রিটিশ গোটা বিশ্বে তার সাম্রাজ্যের স্বপ্ন দেখত এবং তার ধারণাই ছিল তার সব থেকে প্রতিবন্ধকতা আসবে এই বাংলা থেকে। আর বাংলা থেকেই তার প্রতিবন্ধকতা প্রথম আসবে, এটা ব্রিটিশ কিন্তু অনুভব করেছিল। যার পরে মেকলেকে দায়িত্ব দিয়েছিল যে এর শিক্ষা ব্যবস্থা, এর সংস্কৃতি, এই সমস্তকে একে ভোলাতে হবে। এর প্রাণ শক্তি ওইখানেই আছে। এর প্রাণ শক্তি কোথায় আছে? মন্দিরে আছে। এর প্রাণ শক্তি কোথায় আছে? গীতায় আছে। এর প্রাণ শক্তি কোথায় আছে? বেদে আছে। তো ওটাকে ভোলাতে হবে। তার জন্য মেকলেকে নিয়োগ করেছিল। মেকলে বামপন্থীদের সাহায্য নিয়ে বাংলার যে শিক্ষা ব্যবস্থার উপর প্রথম সংশোধনী আনার প্রয়াস করে এবং সফল হয়। স্বাধীনতার পরে বাংলায়, গোটা ভারতবর্ষে, শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষে যে শিক্ষামন্ত্রী ছিল, পরপর 5 জন শিক্ষামন্ত্রী, তারা কিন্তু সব মুসলমান ছিল এবং তাদের মধ্যে অনেকেই ছিল যারা বাংলার কোনো স্কুল কলেজে তারা পড়াশোনা করেনি। তারা আরবি শিক্ষায় এবং মাদ্রাসা থেকে তারা পড়াশোনা করে এসছে। তারা ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ছিল এবং তাদেরকে করা এই জন্যই হয়েছিল, ভারতবর্ষের স্কুল কলেজে যেসব পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমগুলোকে যেন যা পরিবর্তন করবে, আর সেই পরিবর্তন যেন নির্দ্বিধায় তারা স্বীকার করে নেয়। আর সেটাই হয়েছে, যার ফলে যে পলি পড়াটার কাজ কিন্তু তখন থেকে শুরু হচ্ছে। আমাদের কালচারটা চেঞ্জ হয়ে গেছে। একজন সাধুকে জিজ্ঞেস করছে যে, মহারাজ, আগে তো বাংলায় এই মনীষীরা, আপনি যে প্রশ্ন করলেন, এই মনীষীরা জন্মগ্রহণ করত, বিপ্লবীরা জন্মগ্রহণ করত, অর্থনীতিবিদ, বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, এসব বাংলায় জন্মগ্রহণ। কিন্তু আজকে সেটা করছে না কেন? তো প্রশ্নটা স্বামীজি খুব ভালো উত্তর দিয়েছিলেন যে এরোপ্লেন কোথায় নামে? এরোপ্লেন তো বিমানবন্দরেই নামবে, খোলা মাঠে তো নামবে না। তো বাংলার আজকে মায়েদের মধ্যে, বাংলার পরিবারগুলোতে মধ্যে যে ওই মেকলেস শিক্ষা ঢুকে যাওয়ার ফলে তাদের যে মানসিকতা, তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, আর সেখানে পলি পড়েছে, যার ফলে সেই ধরনের মনীষীর আগমন আমরা এখন দেখতে পাচ্ছি। তো সে পলি কেটে যাবে। এই পলি বেশি দিন থাকে না। এই পলি, বন্যা এলে পলি পড়ে, আবার বন্যা চলে গেলে পলি শুকিয়ে যায়, এটাই নিয়ম। তো
তো পলি শুকাতে শুরু করেছে। আবার বাংলা ভারতবর্ষকে নেতৃত্ব দেবে, ভারতবর্ষ বিশ্বকে নেতৃত্ব দেবে, এবং বিশ্বে ভারত মাতা যে জগৎগুরুর আসনে বসবে, এই যে কল্পনা, ভাবনা, কবির চিন্তা, আর সেটা অতি বাস্তবে খুব তাড়াতাড়ি হবে। আপনারা দেখতে পাচ্ছি সেটা। ভারত মাতা জগৎগুরুর আসনে বসতে শুরু করে দিয়েছে, এবং ভারতবর্ষ বিশ্বের কাছে এখন বরণীয় নেতৃত্ব, এটা স্বীকার করে নিয়েছে বিশ্ব। সর্বশক্তিশালী রাষ্ট্রগুলো ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে, ভারতবর্ষের নেতৃত্বের উপর তাকিয়ে আছে। তো বাংলা সেখান থেকে বেরিয়ে আসবে না, এবং আগামী দিনে বাংলাও বিশ্বকে নেতৃত্ব দেবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা যেমন মুর্শিদাবাদ যেমন প্রথম থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা ছিল, কিন্তু বর্তমানে যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে যে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মালদা, বীরভূম, কোচবিহার, বর্ধমান সহ বেশ কিছু জেলায় যেভাবে মুসলিমদের জনসংখ্যা বাড়ছে এবং হিন্দু জনসংখ্যা কমছে, এটা কি একটা উদ্বেগের কারণ বলে মনে হয় না? এটা তো যথেষ্ট উদ্বেগের কারণ। তো আমি প্রথমেই বললাম যে 12 बच्चा को सब्सिडी मिलता है और 2 बच्चा वाला टैक्स देता है, একটা কারণ ওইটাই। তো সেই জন্য যেটা ভারত সরকার কমন সিভিল কোড আইন আনতে শুরু করে দিয়েছে। তো এগুলো আটকাতে হবে। আমরা তার জন্য ভারত সরকারের কাছে বিশ্ব হিন্দু, আমার পরিচয় দেওয়ার সময় আপনি একটু বলেছিলেন যে সংঘ নেতা, আমি বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের সম্পাদক, মানে বিশ্ব হিন্দু পরিষদ সংঘের একটা আনুষঙ্গিক সংগঠন। তো যাই হোক, তো বিশ্ব হিন্দু পরিষদ এ নিয়ে আজকে 15 বছর ধরে ভারত সরকারের কাছে আর এই দাবি জানিয়ে আসছে। সুপ্রিম কোর্টেও এই নিয়ে আমরা পিএলআই করেছিলাম, যাক সেটা এখন সফল হচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশ আটকানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম। আজ অনুপ্রবেশ হওয়ায় ভারতবর্ষের যে অস্থিরতা, তার মুখ্য কারণ হচ্ছে অনুপ্রবেশ। এই অনুপ্রবেশকে বন্ধ করা দরকার। তো ভারত সরকার যে প্রয়াস শুরু করেছে, তবুও এখনো ভারতবর্ষের 916 কিলোমিটার এরিয়া এখনো বেড়াজাল থেকে মুক্ত ঘেরা যায়নি, এখনো ঘেরা যায়নি। টোটাল 3180 কিলোমিটার কেবল আপনার বেড়া দেয়া হয়েছে। বাংলাতেও নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার এসব জায়গাতে অনেক ওপেন প্লেস আছে, সেগুলো বেড়া দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, এবং সেজন্য যে বর্ডার এরিয়াতে প্রতিদিন অশান্তি সৃষ্টি হচ্ছে। কিন্তু আনন্দের বিষয়, সুখের বিষয় এবং আশার বিষয় যে ভারতবর্ষের মানুষ, মানে বাংলার মানুষ বর্ডারে গিয়ে এই কাজে সহায়তা করছে। বাংলার যে মাতৃশক্তি, তারা অস্ত্র নিয়ে বর্ডারে গিয়ে দাঁড়াচ্ছে। দুঃখের বিষয় এটা, বাংলার যে শাসন চালাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে এইটা থেকে নিরস্ত করার প্রচেষ্টা করছে। এটা আন্তর্জাতিক বিষয়, বাংলা থেকে যেন কেউ বর্ডারে না যায় এইরকম ইনস্ট্রাকশন উনি দিচ্ছে, যেখানে উৎসাহ দেওয়া দরকার। বিএসএফকে পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা। ওখান থেকে বাংলাদেশিরা এসে জোর করে ঢুকছে, তো সেখানে বিএসএফ গুলি চালালে পরে সেখানে আন্তর্জাতিক ইস্যু হয়ে যাবে। বিএসএফ গুলি চালাতে পারছে না, তো সেটা মোকাবিলা করার জন্য বাংলার মানুষ বর্ডারে গিয়ে দাঁড়াচ্ছে। এটা হিন্দুত্বের বিজয় একটা। তো সেখানে বাংলার সরকার আতঙ্কিত হয়ে পড়ছে, আমার মুসলমানরা তো আমার প্রতি সন্তুষ্ট হবে না, মুসলমান ভোট আমার ভেঙে যাবে, মুসলমানরা আতঙ্কিত হয়ে পালিয়ে যাবে, তাহলে আমার ভোট ব্যাংক শূন্য হয়ে যাবে। বাংলার সরকার বাধা দিচ্ছে, কিন্তু বাংলার মানুষ তৈরি করে নিয়েছে। আমি বলেছি না, মানুষ আজকাল রাস্তায় নেমে গেছে, কেউ তাদেরকে বলেনি বর্ডারে গিয়ে পাহারা দাও। তো মালদা বর্ডারে, মুর্শিদাবাদের বর্ডারে এবং নদিয়া বর্ডারে প্রতিনিয়ত রাত্রের বেলায় সাধারণ নাগরিকরা পাহারা দিচ্ছে অস্ত্রশস্ত্র, লাঠি সোটা। এটা রাষ্ট্রের সুরক্ষার জন্য একটা ভালো বার্তা আপনাদের মাধ্যমে
অন্য সাধারণ মানুষকে আমি দিতে চাই। তো মানুষ জেগে গেছে, একদম। একদম জেগে গেছে। একে আর মানে এই যে আগুন উঠছে, এই কুরুক্ষেত্রের যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু এই ধর্মযুদ্ধে রাষ্ট্রের বিজয় অবশ্যম্ভাবী হবে এবং হিন্দু সমাজের বিজয়, অর্থাৎ হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম এবং ভারত রাষ্ট্রের বিজয় কেউ আটকাতে পারে না। আচ্ছা, এবার আমি একটু অন্য প্রশ্নে যাই। রাজ্যে একের পর এক কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে, তার প্রভাব কি কোথাও শিক্ষা ক্ষেত্রে পড়ছে? কেলেঙ্কারি, রাজ্যের যে কেলেঙ্কারি, এই সমস্ত কেলেঙ্কারি তো রাজনৈতিক নেতাদের কেলেঙ্কারি। একটা রাজনৈতিক নেতা যারা সরকার চালাচ্ছে, সেই সরকার যারা চালাচ্ছে তাদের বিধানসভা থেকে শুরু করে একদম পঞ্চায়েত পর্যন্ত প্রত্যেকে এই সরকারের সঙ্গে যুক্ত আছে। এটা আমাদের সংবিধান অনুযায়ী তাই হয়। তো নিচে থেকে উপর পর্যন্ত সবাই কেলেঙ্কারিতে ব্যস্ত, মত্ত হয়ে আছে। তো এই কেলেঙ্কারি যত হবে, বিদেশি শক্তি তত নিজেকে সুরক্ষিত মনে করবে। কারণ কেলেঙ্কারি মানে অর্থ, কেলেঙ্কারি মানে অর্থ দিয়ে মানুষকে কেনা। যদি কোনো রাষ্ট্রের রাজনেতাকে অর্থ দিয়ে কেনা যায়, তাহলে সেই রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা খুব কঠিন কাজ নয়। বাংলার ক্ষেত্রে তাই হয়েছে। আজ প্রধান প্রশাসনের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একদম পঞ্চায়েতের সাধারণ মেম্বার পর্যন্ত আর তারা এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। একজন পঞ্চায়েতের প্রধান, সে বাংলাদেশের নাগরিক, চিন্তা করতে পারেন? মালদার একজন সে বাংলাদেশের নাগরিক। তা আমার মুখ্যমন্ত্রী জানেন না এটা? সরকার যে চালাচ্ছেন উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি শিক্ষা দেখেন, সবই দেখেন। মানে উনি একমাত্রই মন্ত্রী আছে, বাকি সব আছে। সেই জন্য বাংলা একটা চালু কথাই চালু আছে, নেতা একটা, বাকি সব ল্যাম্প পোস্ট। পোস্ট একটাই আছে আর বাকি সব ল্যাম্প পোস্ট আছে, এরকম প্রবাদ আছে। তো ওনার কাছে খবর নেই? একজন এমপিও রাজ্যসভায়, তারও বাংলাদেশের নাগরিকত্ব আছে। তো বাংলাদেশকে উনি উপহার, পশ্চিমবঙ্গকে উনি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, যার ফলে উনি জয় বাংলা স্লোগানও তুলে দিয়েছেন। এটা যথেষ্ট উদ্বেগের বিষয় আছে, একে রুখতে হবে, মানুষই রুখবে। আজ এই কেলেঙ্কারির জন্য কলকাতায় বড় বড় যে বিল্ডিং গুলো আছে সব ধসে পড়ছে। কারণটা গেছে, ওই যে প্রমোটাররা কাজ করেছে, সে ভদ্রলোককে তো নাস্তানাবুদ করে দিয়েছে এরা। একজন ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে একদম পূর্ত দপ্তরে যিনি আছেন তিনি, এবং পঞ্চায়েতের যিনি মন্ত্রী আছেন তিনি, পুলিশ মন্ত্রী যিনি আছেন তিনি, প্রত্যেকে এই উৎকোচের ভাগ তাদের কাছে গেছে। তো সব কিছু দিয়ে ধুয়ে তার কাছে যা আছে সেই অনুযায়ী সে বিল্ডিং তৈরি করেছে। সে বিল্ডিং তো ধসে পড়বি। আর জায়গা যেটা আছে সে জায়গাটাতে জলাভূমি, সেখানে প্ল্যানটা পাস করতে দিয়েছে টাকা নিয়ে, সে তো ধসবেই। আজকে যে মানুষরা নিজের সোনা দানা বিষয় সম্পত্তি বন্ধক দিয়ে ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নিয়েছে, তাদেরকে পুলিশ পাঠাচ্ছে সেইখান থেকে ভাগিয়ে দেওয়ার জন্য। তারা কোথায় যাবে? আগে ব্যবস্থা করো যে তাদের বাসস্থান কোথায় হবে। তারা তো বিক্ষোভ দেখাবে, তারা এই নেতাদের বাড়িতে বাড়িতে যেতে শুরু করেছে। এই যে বিক্ষোভ, এই যে বিদ্রোহ, এই বিদ্রোহ যে কোথায় গিয়ে দাঁড়াবে এরা কিন্তু বুঝতে পারছে। এখনো এই ধরনের কমিশনাররা ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালিয়েছে। ঠিক সারদা কেলেঙ্কারির সময় যেমন হয়েছিল, মানুষের বিক্ষোভে নেতারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালিয়েছিল, এই বিল্ডিং কেলেঙ্কারিতে তাই হয়েছে। তাই এই দুষ্কর্ম, ভ্রষ্টাচার শিক্ষাক্ষেত্রকে তো শেষ করে দিয়েছে। কালকেও একটা কলেজ থেকে খবর এসছে যে সেখানে সরস্বতী পুজো করতে গেলে পরে আর মন্ত্রীর কাছে টাকা দিয়ে আসতে, 30% যে চাঁদা উঠবে তার 30% টাকা এমএলএ কে দিয়ে আসতে হবে।
আজ কোথায় গেছে? কলেজের বাচ্চা বাচ্চা ছেলেরা পড়াশোনা করছে, দেবীর আরাধনা করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, এটা আমাদের পরম্পরা আছে, বাগদেবীর আরাধনা করা। সেখানে তারা নিজের টিফিনের পয়সা বাঁচিয়ে সেখানে চাঁদা দিয়ে সরস্বতী পুজো করে, আমরাও তাই করেছি। সেখান থেকে বলছে 30% এমএলএ কে দিয়ে আসতে হবে, সেখানে মাস্টাররা গিয়ে বলে আসছে যাও এমএলএ এর সঙ্গে দেখা করে আসো, 30% নিয়ে। এটাও তো নিউজে হয়েছে। কেন সেই এমএলএ কে এখন পর্যন্ত সাসপেন্ড করা হয়নি বা পুলিশ হেফাজতে ঢোকানো হয়? প্রশ্ন এইখানে। তো শিক্ষা ব্যবস্থা সব জায়গায় একদম মানে যাতে শেষ হয়ে যায়, এরা চায় শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যায়। শিক্ষা যদি শেষ হয়ে যায় মানুষের মুখটা বন্ধ হবে। কমিউনিস্টরাও তাই চায়, দেশে যত গরিব আর অশিক্ষিত মানুষ থাকবে তাহলে কমিউনিস্ট পার্টি চালাতে সুবিধা হবে। আর বর্তমান যারা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে, তারাও চায় দেশে যত অশিক্ষিত দরিদ্র মানুষ থাকবে তাদেরকে 500 টাকা দিয়ে খরিদ করা যায়। অর্থাৎ শিক্ষাকে বোঝানো যাবে সহজে। মেকলের পরিকল্পনাকে সম্পূর্ণভাবে এরা কার্যকর করছে, সব মেকলের এজেন্ট আছে। তো আজকে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে, তো সেই জন্য বিক্ষোভ সব জায়গায়, মানে প্রতিবাদ সব জায়গায় হতে শুরু করেছে এই বাংলায়। তো এইটাই শুভ লক্ষণ যে মানুষ, যুব সমাজ জেগে উঠছেন, প্রতিবাদ করছেন, সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে তারা বুক জিতিয়ে আজকে লড়াই করছে। রাজ্যের বিজেপি নেতারা বলেন যে মমতার আমলে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এই রাজ্যের অবস্থাও বাংলাদেশের মতো হতে বেশি দেরি নেই। এটা আমার শেষ প্রশ্ন, এ ব্যাপারে আপনার কি মনে হয়, এটা কতটা উদ্বেগের বিষয়? দেখুন, বিজেপি নেতারা বলে কি বলছে সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এটা সবারই একই বক্তব্য, এবং বাংলাদেশের মতন হতে দেরি নাই নয়, বাংলাদেশ করার জন্য যে পরিকল্পনা, কিছুদিন আগে এনআইএ যে পিআইএ যে ছাত্র কয়েকজন জঙ্গিকে অ্যারেস্ট করেছিল তাদের কাছ থেকে একটা ব্লু প্রিন্ট পেয়েছিল। আর সেখানে বাংলা, বিহারের কিছু অংশ, আসামের কিছু জায়গা, এইটা নিয়ে একটা স্বাধীন ইসলামিক রাষ্ট্রের পরিকল্পনা তাদের ছিল। যাক, এই পরিকল্পনা এনআইএ তাদের কাছ থেকে অ্যারেস্ট করে এগুলো উদ্ধার করেছে। আর এই পরিকল্পনার সঙ্গে আমি বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা হিসাবে বলতে পারি, এই পরিকল্পনা কিন্তু এই বাংলার যারা রাজনেতা আছে তারা সবাই জানে। এই ব্লু প্রিন্ট এনআইএ ধরার আগেই তাদের কাছে পৌঁছে গেছে, এবং তারাও সেটা চাইছে। অনেক রাজনৈতিক দল আছে, তারাও সেটাই চাইছে। যে উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষ ভাগ হয়েছিল, যে দুটো প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরু না জিন্না, কে হবে? দেশ যদি একটা থাকে তাহলে একজন প্রধানমন্ত্রী হবে, দেশকে ভাগ করলে পরে দুজনের প্রধানমন্ত্রী হবে। এখনো কেউ কেউ দিল্লির মসনদে প্রধানমন্ত্রী হওয়া কিন্তু এদের কখনো সম্ভব নয়। সেই জন্য এদেরও মাথায় আছে যে যদি একটা আলাদা ইসলামিক রাষ্ট্র করি, আর সেখানে বোধহয় আমাকে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী করবে। কিন্তু ইসলামকে এরা জানেন, ইসলামের ইতিহাস এরা পড়েনি। ইসলাম সঙ্গে, ইসলামের রাজনেতাদের সঙ্গে, বিদেশি আক্রমণকারীদের সঙ্গে যারা সহযোগিতা করেছিল তাদের কি করুণ পরিণতি হয়েছিল, আমি তাদেরকে অনুরোধ করবো ইতিহাসের পাতাটা একটু উল্টে পাল্টে দেখবে, এদেরও পরিণতি তাই হবে। তো অত দূর যাবে না, যেহেতু হিন্দু সমাজ জাগ্রত হচ্ছে, জেগে উঠেছে এবং বাংলা প্রতিবাদ করছে, রাস্তায় নেমেছে, এবং দরকার হলে এখানকার মানুষ অস্ত্রও ধরবে। এটা পরিষ্কার। আমি বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা হিসাবে বলছি, ওই বইমেলাকে, বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলাকে পারমিশন দেব না, এ স্লোগান চলবে না। থাপ্পড় মেরে আর সেখানে হিন্দুরা তাদের দাবি আদায় করবে। এবং আইন ব্যবস্থা, বিশেষ করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এরা কিন্তু বিষয়টা বুঝে গেছে। অতএব প্রতি পদক্ষেপে এদের গালে থাপ্পড় মারছে। মানে রাষ্ট্রীয়তার ক্ষেত্রে
আইন ব্যবস্থাও কিন্তু কোনো মতেই এদেরকে প্রশ্রয় দেবে না। তো শাসন ব্যবস্থা একটা ক্ষুদ্র স্থানে এরা আছে, এদের দেখতে অনেক বড় মনে হচ্ছে, এদের শক্তি অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু আমরা জানি গ্রামের রাস্তা দিয়ে যদি বিকেলবেলায় হেঁটে যাই তো আমার ছায়াটা অনেক লম্বা মনে হয়, আমার থেকে 10 গুণ 50 গুণ বেশি লম্বা মনে হয়, কিন্তু ওটা খোনাসে দেখতে মনে হয়, কিন্তু আমার যে হাইট সে হাইটটা কিন্তু বাড়ে না। এদের ওই ছায়ার মতন, এরা দেখতে বড় কিন্তু এদের কায়াটা খুব ছোট। অমিয় বাবু এত ভালো বক্তা, এত ভালো করে প্রতিটি বিষয় বুঝিয়ে দিলেন, তাতে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে আজ তার হচ্ছে না। তবে ভবিষ্যতে অমিয় বাবুর সঙ্গে আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব। আজ তবে এই পর্যন্তই। পডকাস্ট উইথ পায়েলের পরবর্তী পর্বে আরো একটি নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব। অমিয় বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বেঙ্গল ফ্যাক্টস।